Hello everyone, welcome to our channel The Success Master। আজকে আমি আপনাদের জন্য পলিটি থেকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ। তো গণপরিষদ থেকে আমরা প্রথমেই দেখে নেব কনসেপ্ট, তারপর দেখে নেব আমরা এমসিকিউ। তো আজকের ক্লাসের মধ্যে কনসেপ্ট প্লাস এমসিকিউ আমরা দেখে নেব। আর আজকের ক্লাসের মধ্যে এমসিকিউ প্রায় 50টার উপরে রয়েছে, 50 প্লাস এমসিকিউ আমরা আলোচনা করব। প্রথমেই কনসেপ্ট, তারপর এমসিকিউ। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের আশা করি গণপরিষদ যে টপিকটা কনসেপ্টটা রয়েছে সেটা সম্পূর্ণটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর পলিটিক্যাল থেকে আগেও কিছু ক্লাস করিয়েছি, আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন। আমাদের সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন আগের ক্লাসগুলি, যেটা দেখলে আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা ফ্রেশ একটা ব্যাচ, যেটা হবে মঙ্গলবার এবং বুধবার। সেই বিষয়টা আমি বলে দেব যে এডমিশন ফিস কত, মান্থলি ফিস কত, নোটটার দাম কত, সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেব। প্রথমে ক্লাসটা দেখে নিন, তারপর আমি যাবতীয় বিষয়টা বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে দেরি না করে আজকেরই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা কি গণপরিষদ। তো গণপরিষদ থেকে প্রথমে আমরা দেখে নেব কনসেপ্ট। গণপরিষদ হলো সংবিধান প্রণয়নকারী একটি সংস্থা। গণপরিষদ কি? সংবিধান প্রণয়নকারী একটি সংস্থা। গণপরিষদে অস্থায়ী বা মনোনীত সভাপতি ছিল ডক্টর শচীন্দ্র সিংহ। গণপরিষদের অস্থায়ী বা মনোনীত সভাপতি কে ছিলেন? ডক্টর শচীন্দ্র সিংহ। ডক্টর শচীন্দ্র সিংহ গণপরিষদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছিল। তার কারণ হলো তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন। সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন কি? ডক্টর শচীন্দ্র সিংহ। আর তিনি গণপরিষদের সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন। আর কেন হয়েছিলেন? কারণ তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন। তো এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নিই। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো গণপরিষদ কি? গণপরিষদটা কি? যে এখানে পড়েছিলাম কি? সংবিধান প্রণয়নকারী একটি সংস্থা। তো এখানে কি হবে? সংবিধান প্রণয়নকারী একটা সংস্থা, অর্থাৎ অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। সংবিধান প্রণয়নকারী সংস্থা, অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট 2 নাম্বার, গণপরিষদে অস্থায়ী বা মনোনীত সভাপতি কে ছিল? যে গণপরিষদে অস্থায়ী বা মনোনীত সভাপতি কে ছিল? কি রয়েছে অপশন? ডক্টর শচীন্দ্র সিংহ, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ডক্টর শচীন্দ্র সিংহ। গণপরিষদে অস্থায়ী বা মনোনীত সভাপতি ছিলেন ডক্টর শচীন্দ্র সিংহ। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 3 নাম্বার, ডক্টর শচীন্দ্র সিংহ কেন গণপরিষদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছিল? যে ডক্টর শচীন্দ্র সিংহকেই তিনি গণপরিষদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। কেন হয়েছিলেন? তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন, তিনি রাজা ছিলেন, তিনি আইনবিদ ছিলেন, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন। তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন, তার জন্যই এই যে ডক্টর শচীন্দ্র সিংহকে গণপরিষদের সভাপতি হিসেবে মনোনীত করেছিলেন। তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন। ওকে, অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট, ডক্টর শচীন্দ্র সিংহ 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন। যে ডক্টর শচীন্দ্র সিংহ গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন। কবে হয়েছিলেন? 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদের স্থায়ী বা নির্বাচিত সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। ওকে, তো এখানে কি বলেছে? ডক্টর শচীন্দ্র সিংহ 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন, অস্থায়ী সভাপতি হিসাবে। আর গণপরিষদের স্থায়ী বা নির্বাচিত সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি হয়েছিলেন, কবে হয়েছিলেন? 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নেব। 4 নম্বর এমসিকিউ,
ডক্টর সচিদানন্দ সিংহ কবে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে মনোনীত হয়েছিল? কী কী রয়েছে অপশন? 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 10 ডিসেম্বর 1947 খ্রিস্টাব্দে, 11 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট 5 নম্বর, গণপরিষদের স্থায়ী বা নির্বাচিত সভাপতি কে ছিল? লর্ড লিথিংতাগো, নাকি ডক্টর সচিদানন্দ সিংহ, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 6 নম্বর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে গণপরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল? কী কী রয়েছে অপশন? 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 10 ডিসেম্বর 1947 খ্রিস্টাব্দে, 11 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। ওকে, 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে গণপরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন? 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট, গণপরিষদের সহসভাপতি ছিলেন এইচ.সি. মুখার্জি। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? এইচ.সি. মুখার্জি এবং টি.টি. কৃষ্ণমাচারী। ওকে, তারা দুইজন ছিলেন কি গণপরিষদের সহসভাপতি। গণপরিষদের সহসভাপতি ছিল দুইজন। কয়জন ছিল? দুইজন। এই যে এইচ.সি. মুখার্জি আর একটা টি.টি. কৃষ্ণমাচারী। উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গণপরিষদে পণ্ডিত জওহরলাল নেহেরু উত্থাপন করেন। উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গণপরিষদে কে উত্থাপন করেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নিই। এমসিকিউর মধ্যে রয়েছে 7 নম্বর, গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? এইচ.সি. মুখার্জি এবং টি.টি. কৃষ্ণমাচারী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নাকি ডক্টর বি.আর. আম্বেদকর, না কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, এইচ.সি. মুখার্জি এবং টি.টি. কৃষ্ণমাচারী। এইচ.সি. মুখার্জি এবং টি.টি. কৃষ্ণমাচারী। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 8 নম্বর, গণপরিষদের সহসভাপতি কতজন ছিল? গণপরিষদের সহসভাপতি কতজন ছিল? দুইজন। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার এ, গণপরিষদের সহসভাপতি ছিলেন দুইজন। ওকে, নেক্সট 9 নম্বর, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে গণপরিষদে উত্থাপন করেন? এইচ.সি. মুখার্জি এবং টি.টি. কৃষ্ণমাচারী, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব যে গণপরিষদে উত্থাপন করেন। কে করেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদে উত্থাপন করা হয়। যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কবে গণপরিষদে উত্থাপন করা হয়? 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব 22 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের দ্বারা গৃহীত হয়। গণপরিষদের দ্বারা গৃহীত হয়। উত্থাপন হয় 13 ডিসেম্বর 1946 আর গৃহীত হয় 22 জানুয়ারি 1947-এ। ভারতের জাতীয় পতাকা 22 জুলাই 1950-তে গণপরিষদের দ্বারা গৃহীত হয়। যে ভারতের যে জাতীয় পতাকা রয়েছে সেটা কবে গৃহীত হয়? 22 জুলাই 22 জুলাই 1950-তে। ওকে, এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নিই। 10 নম্বর, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কবে গণপরিষদে উত্থাপন করা হয়? উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কবে গণপরিষদে উত্থাপন করা হয়? কি কি রয়েছে অপশন? 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে, 22 জুলাই 1950 খ্রিস্টাব্দে, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 11 নম্বর,
উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কবে গণপরিষদের দ্বারা গৃহীত হয়? কবে গৃহীত হয়? 13 ডিসেম্বর 1946, 22 জানুয়ারি 1947, 22 জুলাই 1950 নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে, 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। 12 নম্বর, ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদের দ্বারা গৃহীত হয়? ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদের দ্বারা গৃহীত হয়? 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে, 22 জুলাই 1950 খ্রিস্টাব্দে নাকি কোনোটি নয়? তো এটারও কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 22 জুলাই 1950 খ্রিস্টাব্দে, 22 জুলাই 1950 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। গণপরিষদের ধারণা প্রথম এম.এন. রায় উত্থাপন করেন। গণপরিষদের ধারণা প্রথম কে উত্থাপন করেন? এম.এন. রায়। এম.এন. রায় 1934 খ্রিস্টাব্দে গণপরিষদের কথা বলেছিলেন। এম.এন. রায় কবে গণপরিষদের কথা বলেছিলেন? 1934 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেস 1935 খ্রিস্টাব্দে সরকারিভাবে গণপরিষদের দাবি করেন। যে ভারতের জাতীয় কংগ্রেস সরকারিভাবে গণপরিষদের দাবি কবে করেন? যে 1935 খ্রিস্টাব্দে। এখন এমসিকিউ দেখে নিই। 13 নম্বর, গণপরিষদের ধারণা কে প্রথম উত্থাপন করেছিলেন? গণপরিষদের যে ধারণাটা প্রথম কে উত্থাপন করেন? লর্ড লিথিংটন নাকি ডক্টর শচীনানন্দ সিংহ, ডক্টর বি.আর. আম্বেদকর, এম.এন. রায়? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, এম.এন. রায়। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 14 নম্বর, এম.এন. রায় কবে গণপরিষদের কথা বলেছিলেন? যে 1934 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে নাকি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1934 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। 15 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসে কবে সরকারিভাবে গণপরিষদ দাবি করেন? গণপরিষদের দাবি করেন 1935 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে নাকি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1935 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, 1935 খ্রিস্টাব্দে। আগস্ট প্রস্তাবের মাধ্যমে গণপরিষদের ধারণা সরকারিভাবে গ্রহণ হয়। ক্যাবিনেট মিশন 16 মে 1946 খ্রিস্টাব্দে প্রতিবেদন পেশ করেন। ক্যাবিনেট মিশন কি? যে 16 মে 1946 খ্রিস্টাব্দে প্রতিবেদন পেশ করেন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়। কিসের অনুযায়ী? ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়। এখন এমসিকিউ দেখে নিই। 16 নম্বর, কোন প্রস্তাবের মাধ্যমে গণপরিষদের ধারণা সরকারিভাবে গ্রহণ হয়? আগস্ট প্রস্তাব, ক্রিপস পরিকল্পনা নাকি 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী নাকি কোনোটি নয়? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, আগস্ট প্রস্তাব। কোন প্রস্তাব? আগস্ট প্রস্তাব। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। 17 নম্বর, ক্যাবিনেট মিশন কবে প্রতিবেদন পেশ করেন? 24 মার্চ 1946 খ্রিস্টাব্দে, 16 মে 1946 খ্রিস্টাব্দে, 28 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে নাকি কোনোটি নয়? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 16 মে 1946 খ্রিস্টাব্দে। 16 মে 1946 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। 18 নম্বর, কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশনের পরিকল্পনা, ক্রিপস পরিকল্পনা, 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী নাকি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। 1947 থেকে 1952 এই সময়কালে ভারতের কেন্দ্রীয় আইনসভার দায়িত্ব গণপরিষদ পালন করেন। যে 1947 থেকে 1952 যে সময়কালটা ছিল সেটার মধ্যে ভারতের কেন্দ্রীয় আইনসভা কিসের দায়িত্ব পালন করেন? গণপরিষদের দায়িত্ব পালন করেন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী
389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। কতজন সদস্য নিয়ে? ওই যে 389 জন সদস্য নিয়ে গণপরিষদের সদস্য আংশিকভাবে নির্বাচিত হয় এবং আংশিকভাবে মনোনীত হয়। গণপরিষদের সদস্য কি আংশিকভাবে এবং নির্বাচিত হয় এবং আংশিকভাবে মনোনীত হয়। 19 নম্বর এমসিকিউ, 1947 থেকে 1952 এই সময়কালে ভারতের কেন্দ্রীয় আইনসভার দায়িত্ব কে পালন করেন? গভর্নর জেনারেল, গণপরিষদ, ব্রিটেনের রাজা বা রানী নাকি কোনোটিই নয়? তো এটা কারেক্ট আনসার হবে গণপরিষদ। কে পালন করেন দায়িত্ব? গণপরিষদ। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার, গণপরিষদ। 20 নম্বর, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়? 93 জন নাকি 296 জন, 300 জন না 389 জন? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 389 জন। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 21 নম্বর, গণপরিষদের গঠন সম্পর্কে নিচের কোনটি সঠিক? মনোনীত সংস্থা, নির্বাচিত সংস্থা, আংশিকভাবে নির্বাচিত এবং আংশিকভাবে মনোনীত হয় নাকি এগুলি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, আংশিকভাবে নির্বাচিত এবং আংশিকভাবে মনোনীত হয়। এটা হলো সঠিক। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। গণপরিষদে 296 জন সদস্য নির্বাচিত ছিল। গণপরিষদে কতজন সদস্য নির্বাচিত ছিল? 296 জন। গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা কতজন? 93 জন। চিফ কমিশনার শাসিত 4টি প্রদেশ থেকে 4 জন গণপরিষদে নির্বাচিত হয়। চিফ কমিশনার শাসিত কয়টি প্রদেশ থেকে? 4টি প্রদেশ থেকে। কতজন গণপরিষদে নির্বাচিত হন? 4 জন গণপরিষদে নির্বাচিত হন। এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নেব। 22 নম্বর, গণপরিষদে কতজন সদস্য নির্বাচিত ছিল? 93 জন, 296 জন, 300 জন নাকি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 296 জন। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। 23 নম্বর, গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা কতজন ছিল? 93 জন, 296 জন নাকি 300 জন, না কোনোটা নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 93 জন। অপশন নাম্বার এ 93 জন। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। 24 নম্বর, চিফ কমিশনার শাসিত 4টি প্রদেশ থেকে কতজন গণপরিষদে নির্বাচিত হয়? 2 জন, 3 জন, 4 জন নাকি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 4 জন। অপশন নাম্বার সি 4 জন। নেক্সট, 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 292 জন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়। যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়? 292 জন, 292 এতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়। কয়টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে? 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে। মুসলিম, শিখ, সাধারণ সম্প্রদায়ের মধ্যে গণপরিষদে আসন বন্টন করা হয়। যে এই যে কিছু সম্প্রদায় রয়েছে তার মধ্যে কি গণপরিষদে আসনটা বন্টন করা হয়। 25 নম্বর, 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত করা হয়? 93 জন, 292 জন, 300 জন নাকি কোনোটি নয়? তো এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, 292 জন। অপশান নাম্বার বি হলো কারেক্ট আনসার। কতজন সদস্য? 292 জন। অপশান নাম্বার বি। 26 নম্বর, নিচের কোন সম্প্রদায়ের মধ্যে গণপরিষদে আসন বন্টন করা হয়? মুসলিম, শিখ, সাধারণ নাকি উপরের সবগুলি? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, উপরের সবগুলি। নিচের কোন সম্প্রদায়ের মধ্যে গণপরিষদে আসন বন্টন করা হয়? মুসলিম, শিখ, সাধারণ, এই তিনটার মধ্যে কি তিনটা সম্প্রদায়ের মধ্যে গণপরিষদে আসন বন্টন করা হয়। তার জন্য কি অপশানের অ্যাকর্ডিং কারেক্ট আনসার হবে উপরের সবগুলি। তো অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার, উপরের সবগুলি। 27 নম্বর, গণপরিষদের আসন বিভাজনের 292টির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সাধারণের আসন 210টি, মুসলমানের আসন 78টি, শিখদের আসন 4টি নাকি উপরের সবগুলি? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, উপরের সবগুলি। উপরের সবগুলি, এটা হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার ডি। নেক্সট,
গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল জুলাই আগস্টে 1946 খ্রিস্টাব্দে। জুলাই আগস্টের মধ্যে 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদের নির্বাচনে জাতীয় কংগ্রেস 208টি আসনে জয়ী হয়েছিল। যে গণপরিষদের নির্বাচনে জাতীয় কংগ্রেস কয়টি আসনে জয়ী হয়েছিল? 208টি আসনে জয়ী হয়েছিল। গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ 73টি আসনে জয়ী হয়েছিল। মুসলিম লীগের কয়টি আসনে জয়ী হয়েছিল? 73টি আসনে জয়ী হয়েছিল। 73। এখন এটা থেকে এমসিকিউ দেখে নিই। 28 নম্বর, গণপরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ জুলাই আগস্টের 1946 খ্রিস্টাব্দে, জুলাই আগস্টের 1947 খ্রিস্টাব্দে, জুলাই আগস্টের 1948 খ্রিস্টাব্দে, নাকি কোনোটি নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে যে অপশন নাম্বার এ জুলাই আগস্টের 1946 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, জুলাই আগস্টের 1946 খ্রিস্টাব্দে। নেক্সট 29 নম্বর, গণপরিষদের নির্বাচনে জাতীয় কংগ্রেস কয়টি আসনে জয়ী হয়েছিল? 15টি, 73টি, 208টি, নাকি কোনোটি নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নম্বর সি 208টি। অপশান নম্বর সি 208টি। গণপরিষদের নির্বাচনে জাতীয় কংগ্রেস 8টি আসনে জয়ী হয়েছিল। 208টি। অপশান নম্বর সি 208টি। 208, এটা হবে কারেক্ট অ্যান্সার। 30 নম্বর, গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়ী হয়েছিল? 15টি, 73টি, 108টি, নাকি কোনোটি নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি 73টি। কয়টি আসনে মুসলিম লীগ কয়টি আসনে জয়ী হয়েছিল? 73টি। অপশান নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। গণপরিষদের নির্বাচনে ছোট দল সমূহ এবং নির্দল 15টি আসনে জয়ী হয়েছিল। গণপরিষদের নির্বাচনে ছোট দল সমূহ এবং নির্দল কয়টি আসনে জয়ী হয়েছিল? 15টি আসনে জয়ী হয়েছিল। গণপরিষদের প্রথম অধিবেশন 9 থেকে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। 211 জন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিল। কতজন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিল? 211 জন। 211 জন। এখন এমসিকিউ দেখে নিই। 31, গণপরিষদের নির্বাচনে ছোট দল সমূহ এবং নির্দল কয়টি আসনে জয়ী হয়েছিল? অপশান এ 15টি, অপশান বি 73টি, অপশান সি 108টি, নাকি কোনোটি নয়। তো এটার কারেক্ট অ্যান্সার কী হবে? এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ 15টি। অপশান নাম্বার এ 15টি। অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 32 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশনে কতদিন চলেছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কতদিন চলেছিল? 9 থেকে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 9 to 21 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 20 থেকে 23 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, নাকি কোনোটি নয়। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ 9 থেকে 11, 9 to 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, 9 থেকে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 33 নম্বর, কতজন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিল? কতজন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশন উপস্থিত ছিল? অপশান এ 211 জন, অপশান বি 292 জন, অপশান সি 300 জন, নাকি অপশান ডি কোনোটি নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ 211 জন। অপশান নাম্বার এ 211 জন। অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 211 জন। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে গণপরিষদের দ্বারা গৃহীত হয়। গণপরিষদে সর্বমোট 11টি অধিবেশন হয়েছিল। গণপরিষদে সর্বমোট কয়টি অধিবেশন হয়েছিল? 11টি অধিবেশন হয়েছিল। গণপরিষদের 11তম অধিবেশন হয়েছিল 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। গণপরিষদের 11তম অধিবেশন হয়েছিল 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 34 MCQ 34 নম্বর, ভারতের জাতীয় সঙ্গীত কবে গণপরিষদের দ্বারা গৃহীত হয়? 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে, 22 জুলাই 1950 খ্রিস্টাব্দে,
24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট 35 নম্বর, গণপরিষদের সর্বমোট কয়টি অধিবেশন হয়েছিল? 11টি, 12টি, 13টি না কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ 11টি। অপশান নাম্বার এ 11টি। গণপরিষদের সর্বমোট অধিবেশন কয়টি অধিবেশন হয়েছিল? 11টি অধিবেশন হয়েছিল। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। 36 নম্বর, গণপরিষদের 11তম অধিবেশন কবে হয়েছিল? গণপরিষদের 11তম অধিবেশন কবে হয়েছিল? 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, 15 থেকে 27 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, 16 থেকে 28 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে না কোনোটি নয়? তো এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। কবে বসে? 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে গণপরিষদ 17 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে কাজ শুরু হয়। যে 17 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে কাজ শুরু হয়। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। 37 নম্বর এমসিকিউ, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেন? 17 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে না কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি হলো কারেক্ট আনসার। 38 নম্বর, ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে গণপরিষদ কবে কাজ শুরু করেন? 17 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে না কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হলো অপশান নাম্বার এ 17 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 39 নম্বর, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? কী কী রয়েছে অপশান? লর্ড লিথিংথাগো, ডক্টর সচিদানন্দ সিংহ, ডক্টর বি আর আম্বেদকর না কোনোটি নয়? কারেক্ট অ্যান্সার ইজ অপশান নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর। অপশান নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, গণপরিষদের খসড়া কমিটির সদস্য ছিলেন কতজন? 7 জন। গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয়েছিল কবে? গঠিত হয়েছিল গণপরিষদের খসড়া কমিটি 28 অগস্ট 1947 খ্রিস্টাব্দে। 28 অগস্ট 1947 খ্রিস্টাব্দে। কতজন সদস্য ছিলেন? 7 জন সদস্য ছিলেন। খসড়া সংবিধান রচনা করতে খসড়া কমিটি 141 দিন সময় লেগেছিলেন। কতদিন সময় লেগেছিলেন? 141 141 ডেজ লেগেছিলেন। ওকে। 40 নম্বর এমসিকিউ, গণপরিষদের খসড়া কমিটির সদস্য কতজন ছিলেন? 7 জন, 8 জন, 9 জন না কোনোটি নয়? তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ 7 জন। অপশান নাম্বার এ 7 জন। ওকে। নেক্সট 41 নম্বর, পরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 10 ডিসেম্বর 1947 খ্রিস্টাব্দে, 11 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে না কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি কোনোটি নয়। কারণ গণপরিষদ খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? 28 অগস্ট। কবে? 28 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। 28 অগস্ট 1947 খ্রিস্টাব্দে গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয়েছিল। তো এখানে কোনো অপশানই নেই, তার জন্য হবে অপশান নাম্বার ডি কোনোটি নয়। ওকে। নেক্সট 42 নম্বর, খসড়া সংবিধান রচনা করতে খসড়া কমিটি কতদিন সময় লেগেছিল? 141 দিন, 143 দিন, 144 দিন না কোনোটি নয়? তো কারেক্ট আনসার ইজ অপশান নাম্বার এ 141 দিন। 141 দিন সময় লেগেছিল। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট, ভারত বিভাজনের পর গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 299 জন। ভারত বিভাজনের পর গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 299। কতজন ছিল? 299 জন।
ভারত বিভাজনের পর গণপরিষদে ব্রিটিশ ভারত ও চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে 296 জন সদস্য হ্রাস পেয়ে 229 জন সদস্য হয়। যে 296 জন সদস্য থেকে কমে কত হয়েছে? 229 জন হয়েছে। ভারতের সংবিধান প্রণয়ন করেছেন গণপরিষদ। ভারতের সংবিধান প্রণয়ন করেছে গণপরিষদ। 43 নম্বর এমসিকিউ, ভারত বিভাজনের পর গণপরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? 299 জন, 296 জন, 305 জন, না কোনোটি নয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 299 জন। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 44 নম্বর, ভারত বিভাজনের পর গণপরিষদে ব্রিটিশ ভারত ও চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে 296 জন সদস্য হ্রাস পেয়ে কতজন হয়? 229 জন, 296 জন, 305 জন, না কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার কি হবে? কোশ্চেনে কি বলো, আগে কত ছিল? 296 জন, তার থেকে হ্রাস পেয়ে মানে কমে কতজন হয়েছে? তো 96 তো হবে না, কারণ সেমই রইল। তারপর 305ও হবে না, কারণ এটা কমেছে। আর এখানে তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 229 জন। অপশান নাম্বার এ 229 জন, কমে কত হয়েছিল? 229 জন হয়েছিল। নেক্সট 45 নম্বর, ভারতের সংবিধান কে প্রণয়ন করেন? ভারতের যে সংবিধানটা সেটা কে প্রণয়ন করেন? গভর্নর জেনারেল, না গণপরিষদ, ব্রিটেনের রাজা বা রানী, না কোনোটি নয়? তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, গণপরিষদ। কে প্রণয়ন করেন ভারতের সংবিধান? গণপরিষদ। অপশান নাম্বার বি হলো কারেক্ট আনসার। নেক্সট, ভারতের সংবিধান জনক ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানের জনক কে? ডক্টর বি আর আম্বেদকর। সংবিধান রচনা করতে গণপরিষদে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। সংবিধান রচনা করতে গণপরিষদে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। গণপরিষদে ভারতের সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দ। গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 46 নম্বর এমসিকিউ, ভারতের সংবিধানের জনক কে? ভারতের সংবিধানের জনক কে? ডক্টর বি আর আম্বেদকর। অপশান নাম্বার সি হবে কারেক্ট আনসার। অপশান নাম্বার সি, ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট 47 নম্বর, সংবিধান রচনা করতে গণপরিষদের কতদিন সময় লেগেছিল? 1 বছর 8 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 12 মাস 20 দিন, না কোনোটি নয়? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি, 2 বছর 11 মাস 18 দিন। অপশান নাম্বার বি হলো কারেক্ট আনসার, 2 বছর 11 মাস 18 দিন। 48 নম্বর, গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করেন? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 28শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, না কোনোটি নয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের সংবিধান চালু হয় 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান কবে চালু হয়? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। খসড়া সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? 315টি ধারা আর 13টি তফসিল ছিল। খসড়া সংবিধানে ধারা কয়টি? 315টি, আর তফসিল ছিল 13টি। মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? 395টি ধারা এবং 8টি তফসিল। মূল সংবিধানে ধারা কয়টি? 395টি, আর 8টি হলো তফসিল। তো খসড়া সংবিধানের মধ্যে কয়টি ধারা তফসিল আর মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল, সেটার মধ্যে কনফিউজ হবেন না। খসড়া হলে 315টি ধারা আর 13টি তফসিল, আর মূল সংবিধান হলে 295টি ধারা আর 8টি তফসিল। এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নেব। এমসিকিউর মধ্যে প্রথমেই রয়েছে 49 নম্বর এমসিকিউ, ভারতের সংবিধান কবে চালু হয়? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 28শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, না কোনোটি নয়? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার বি হলো কারেক্ট আনসার। নেক্সট 50 নম্বর, খসড়া সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? খসড়া সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল?
315টি ধারা ও 13টি তফসিল, 391টি ধারা ও 11টি তফসিল, 394টি ধারা এবং 12টি তফসিল না কোনোটি নয়। তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার এ 315টি ধারা এবং 13টি তফসিল। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। খসড়া সংবিধানে 315টি ধারা ও 13টি তফসিল ছিল। নেক্সট 51 নম্বর, মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? 315টি ধারা এবং 13টি তফসিল, 391টি ধারা এবং 11টি তফসিল, 394টি ধারা এবং 13টি তফসিল, 395টি ধারা এবং 8টি তফসিল। তো এখানে কারেক্ট আনসার হলো অপশান নাম্বার ডি 395টি ধারা এবং 8টি তফসিল। অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট, গণপরিষদের অধ্যক্ষ ছিলেন কি? ময়লাস্কর। গণপরিষদের অধ্যক্ষ কে ছিলেন? মভলাস্কর। কি? মভলাস্কর। গণপরিষদের অধ্যক্ষ মভলাস্কর। 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান স্বাক্ষরের দিন 284 জন সদস্য উপস্থিত ছিল। 284 সদস্য উপস্থিত ছিল এবং সংবিধান স্বাক্ষর করেছিলেন। সংবিধান কি স্বাক্ষর করেছিলেন? গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা বি.এন. রাও। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? বি.এন. রাও। এখন এমসিকিউ দেখে নিই। 52 নম্বর এমসিকিউ, গণপরিষদের অধ্যক্ষ কে ছিলেন? মভলাস্কর, গ্র্যানভিল অস্টিন, ডক্টর এইচ.সি. মুখার্জি না কোনোটি নয়? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ মভলাস্কর। অপশন নাম্বার এ মভলাস্কর। গণপরিষদের অধ্যক্ষ মভলাস্কর। নেক্সট 53 নম্বর, 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান স্বাক্ষরের দিন কতজন সদস্য উপস্থিত ছিল এবং সংবিধান স্বাক্ষর করেছিলেন? 284 জন, 296 জন, 300 জন না কোনোটি নয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 284 জন। অপশন নাম্বার এ 284 জন, 284। ওকে, নেক্সট 54 নম্বর, গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? বি.এন. রাও, দামোদর স্বরূপ সেট নাকি আইভর জেনিস না কোনোটি নয়? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার এ বি.এন. রাও। অপশান নাম্বার এ বি.এন. রাও। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা বি.এন. রাও। নেক্সট 55 নম্বর, গণপরিষদের সম্পাদক বা সচিব কে ছিলেন? কে.বি. রাও, দামোদর স্বরূপ সেট, আইভর জেনিস, এইচ.ভি.আর. আয়েঙ্গার। তো কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি এইচ.ভি.আর. আয়েঙ্গার। অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট 56 নম্বর, গণপরিষদের সংবিধানের মুখ্য পাণ্ডুলেখক কে ছিলেন? গণপরিষদের সংবিধানের মুখ্য পাণ্ডুলেখক কে ছিলেন? তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি এইচ.এন. মুখার্জি। এইচ.এন. মুখার্জি, এস.এন. মুখার্জি। ওকে, এস.এন. মুখার্জি। গণপরিষদের সংবিধানের মুখ্য পাণ্ডুলেখক এস.এন. মুখার্জি। অপশান নাম্বার সি। নেক্সট 57 নম্বর, গণপরিষদ হলো আইন বিভাগের স্বর্গ, কে বলেছেন? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি আইভর জেনিস। গণপরিষদ হলো আইনবিদদের স্বর্গ, এই কথা বলেছেন আইভর জেনিস। অপশান নাম্বার সি হলো কারেক্ট আনসার। আমি গণপরিষদে এসেছিলাম শুধুমাত্র তপশিলদের সাক্ষরতা করার জন্য, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন আমি গণপরিষদে এসেছিলাম শুধুমাত্র তপশিলদের স্বার্থ রক্ষা করার জন্য, বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে খসড়া সংবিধান গণপরিষদে পেশ করেন। 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে। ওকে, এটা থেকে এমসিকিউ দেখিনি। 58 নম্বর, আমি গণপরিষদে এসেছিলাম শুধুমাত্র তপশিলদের স্বার্থ রক্ষা করার জন্য, কথাটা কে বলেছেন? কথাটা কে বলেছেন এখানে আমরা আগের লাইনের মধ্যে পড়লাম, আগের স্লাইডের মধ্যে আমরা পড়লাম, তো এখানে অপশানও দেওয়া আছে, এটা আপনারা কমেন্ট করে বলবেন। 58 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, যে এমসিকিউটা রয়েছে, সেটার আনসার কি হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অপশান নাম্বার এ হবে না বি নাকি সি না ডি হবে, কোনটা হবে কারেক্ট আনসার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, কমেন্ট বক্সে জানাবেন। আগের স্লাইডে আমরা পড়লাম, আমরা কমেন্ট করলে জানতে পারবো আপনারা কতটুকু এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছেন। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন 58 নাম্বার এমসিকিউর আনসারটা কি হবে, অপশন নাম্বার এ না বি না সি নাকি ডি হবে। ওকে,
নেক্সট 59 নম্বর, খসড়া কমিটি কবে খসড়া সংবিধান গণপরিষদে পেশ করেন? অপশন এ 8 আগস্ট 1947 খ্রিস্টাব্দে, 9 আগস্ট 1947 খ্রিস্টাব্দে, 10 আগস্ট 1947 খ্রিস্টাব্দে, না 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে। 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার ডি। তো এটা ছিল আজকে গণপরিষদের টপিকটা থেকে। প্রথমে আমরা কনসেপ্ট দেখলাম, তারপর এটা থেকে আমরা এমসিকিউটা দেখলাম। টোটাল আমরা আজকের ক্লাসের মধ্যে 59 এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি আপনাদের জন্য এই ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে। কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা পড়িয়েছি, অনেকগুলো এমসিকিউ আজকে আমরা ডিসকাস করলাম, যেটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো প্রবলেম থাকে বা আপনাদের ভালো লাগে, যেটাই হোক, আপনাদের কোনো অ্যাডভাইস থাকলো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের ক্লাসগুলি আপনাদের ভালো লাগছে কি না। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ক্লাসগুলি ভালো লাগছে কি না। এবং আপনারা এটাও কমেন্ট করে জানাবেন যে আপনার পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে আমরা কোন সাবজেক্ট থেকে কোন টপিকটা আমরা নিয়ে আসব। আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসব আপনাদের জন্য। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট আপনারা কোন টপিকের উপর, কোন সাবজেক্ট থেকে আপনারা চান, সেটার উপর আমরা ক্লাস নিয়ে আসব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের কোনো ফ্রেন্ড থাকলে যারা টেট এক্সাম দেবেন, তাদের সাথে আপনারা আমাদের এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আসছি, আজকের এই ক্লাসটা তো আমরা দেখে নিলাম। তো আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমরা নতুন একটা ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি। ওকে, যেটা এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। আমাদের এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস। আমাদের এখানে অফলাইন ক্লাসের জন্য আমাদের এখানে এডমিশন হতে গেলে যেটা শুরু হবে ফেব্রুয়ারি মান্থের ফার্স্ট উইক থেকে, ক্লাস হবে মঙ্গলবার এবং বুধবারে, মানে টিউসডে এবং ওয়েডনেসডেতে আমাদের ক্লাসটা হবে। প্রত্যেক মঙ্গলবার এবং বুধবার আমাদের ক্লাসটা হবে। আর ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু হবে আমাদের এই নতুন ব্যাচ এখন ফ্রেশ একটা ব্যাচ শুরু হবে। ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে ক্লাস হবে মঙ্গলবার এবং বুধবারে। কিছুদিন আগে আমরা একটা ক্লাস শুরু করেছিলাম, নতুন একটা ব্যাচ শনি রবিবারে, যেটা আমাদের স্টুডেন্ট একদম ফুল হয়ে গেছে। তো ওই ব্যাচের মধ্যে আমরা আর নিতে পারবো না। তো আপনাদের অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুসারে অনেকে আপনারা এডমিশন হয়েছেন। তো আপনাদের জন্য আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, মঙ্গলবার এবং বুধবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো তার আগে অনেকে এডমিশন হয়ে গেছেন, আর যারা এখনও এডমিশন হননি তাদের জন্য আমি এডমিশন প্রসেসটা বলে দিচ্ছি। এডমিশন ফিস হলো 5,000 টাকা, মান্থলি ফিস 500 টাকা। তো আপনারা এই যে 5,000 টাকা দিয়ে এডমিশন হবেন এবং মান্থলি ফিস 500 টাকা দেবেন, সেটার মধ্যে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন? আপনারা পেয়ে যাবেন এই সম্পূর্ণ প্যাকেজটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটসটা আপনাদের কিছু জেরক্স করতে লাগবে না, আমরাই নোটসটা প্রোভাইড করব। ফুল নোটস প্রোভাইড করবো আপনাদের, একদম সিলেবাস অনুসারে, কনসেপ্ট অনুসারে খুব সুন্দরভাবে নোটসটা দেওয়া আছে। আপনার নোটসটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে বানানো হয়েছে। আমাদের সাকসেস মাস্টার এক্সপার্ট টিচারদের দ্বারা তৈরি হয়েছে আমাদের এই নোটসটা। আমরা এই নোটসটা প্রোভাইড করব। আপনারা 5,000 টাকা পেমেন্ট করলেই যে এডমিশন ফিসটা রয়েছে সেটার মধ্যে আপনার থাকবে ফুল নোটসটা। আপনারা পেয়ে যাবেন মক টেস্ট আপনারা পেয়ে যাবেন অফলাইন এবং অনলাইন দুটোই পেয়ে যাবেন। যেটার মধ্যে আপনারা যদি টেট 2 এর জন্য এডমিশনটা নেন, তাহলে আপনাদের টেট 2 যে সিলেবাসটা রয়েছে সবটার উপরে আপনাদের মক টেস্ট থাকবে। অনলাইন মক টেস্ট হবে আর অফলাইন মক টেস্টও আপনাদের হবে, যে আপনাদের পুরো মাস আপনাদের সাবজেক্ট পড়ালো, সবগুলি সাবজেক্ট থেকে আপনাদের স্যার ম্যাডাম তারা পড়ালো। তারপর মান্থের লাস্টে গিয়ে আপনাদের একটা অফলাইন মক টেস্ট হবে 100 নম্বরে বা 150 নম্বরের, এরকম করে একদম অফলাইন মক টেস্ট। ওএমআর শিটের মধ্যে যেরকমভাবে থাকে টিআইবিতে যেরকমভাবে হয়, ঠিক সেরকমভাবে আপনাদের ওএমআর শিটের মাধ্যমে আপনাদের হবে অফলাইন মক টেস্ট। প্রত্যেক মাসে মক টেস্ট হবে, অনলাইন মক টেস্ট হবে, আর আমরা নোটটাও পেয়ে যাবেন। আর ক্লাস থাকবে আপনাদের জন্য সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং বুধবার আপনাদের ক্লাস থাকবে। এটা হলো আপনাদের এডমিশন যে প্রসেসটা রয়েছে সেটা। এডমিশন ফিস 5,000 টাকা আর মান্থলি ফিস প্রত্যেক মাসে যেটা দিতে হবে সেটা হলো মাত্র 500 টাকা। এত কমে আপনারা কোথাও পাবেন না। আর আপনারা এসে একদিন ক্লাস করে যেতে পারেন, যদি ক্লাস করে ভালো লাগে আর আমাদের নোটসটা দেখে যেতে পারেন, নোটসটা ভালো লাগে, ক্লাস করে যদি ভালো লাগে, তবে আপনারা এডমিশন আগে দেখে নিন, যাচাই করুন। যাচাই করে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনাদের জন্য হেল্পফুল হবে আমাদের এখানে এডমিশন নিলে, তাহলে আপনারা এডমিশন হতে পারেন। আগে আসুন, ক্লাস একদিন করুন বা নোটসটা আপনারা দেখে যেতে পারেন। যদি ভালো লাগে তবে আপনারা এডমিশন হতে পারেন। 5,000 টাকা এডমিশন ফিস, 500 টাকা মান্থলি ফিস, যার মধ্যে পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস, নোটস পেয়ে যাবেন ফুল নোটস,
এবং অফলাইন এবং অনলাইন মক টেস্ট। তো অনেকের আবার কোশ্চেন থাকতে পারে, তো আমরা তো ইউটিউবে ক্লাস দেখছি, তো কেন আমরা অফলাইন এডমিশনটা নেব? তো আমি আপনাদের বলে দিই, ইউটিউবের মধ্যে আমরা সবটা কভার করা পসিবল হয়ে ওঠে না। অনেক সময় কী হয়, আমরা রোজ ক্লাসও নিয়ে আসতে পারি না, অনেক কিছু প্রবলেম থাকে। কিন্তু অফলাইন করলে কী হয়, আপনাদের নোটের মধ্যে যা থাকবে তো থাকবে, তার থেকে আর অনেকটা বেশি পড়ানো হবে, অনেকটা বেশি এক্সাম্পল দিয়ে পড়ানো হবে, অনেকটা ডিটেলসে পড়ানো হবে, ডেপথে পড়ানো হবে। আর অফলাইন হলে কী হবে, যে রুটিন প্রোভাইড করা হবে, রুটিনের অ্যাকর্ডিং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, যেটা আপনাদের বুঝতেও সুবিধা হবে। কোনো কোশ্চেন থাকলে আপনারা সামনাসামনি জিজ্ঞেস করতে পারবেন। তো অফলাইন ক্লাসের অনেকটাই বেনিফিটস রয়েছে। তো আপনারা যদি ভালোভাবে একটা প্রিপারেশন নিতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে, আর আমাদের এখানে এডমিশনটা হয়ে যেতে পারেন। আর অনেকেই আছেন যারা জব করছেন, প্রাইভেট জব করছেন, বা অনেকে দূরে আছেন, আসতে পারছেন না, হাউস ওয়াইফ আছেন, তো তাদের জন্য আমাদের এখানে রয়েছে নোটস রয়েছে, যে আপনারা ক্লাস করতে পারবেন না, তো আমাদের এখান থেকে নোটসটা নিতে পারেন। তো নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে টেট 1 এবং 2, টেট 1 এবং 2 দুটারই নোট রয়েছে, টেট 1 এবং 2 দুটাই নোট রয়েছে। টেট 1 নোটের প্রাইস হলো 3000 টাকা এবং টেট 2 নোটের প্রাইস হলো 3000 টাকা। কিন্তু আপনারা যদি দুটো নোট কম্বাইন নিতে চান, মানে টেট 1ও নেবেন, 2ও নেবেন, দুটো একসাথে নেবেন, তাহলে সেটা প্রাইস হবে 5000 টাকা। দুটো কম্বাইন প্রাইস হবে 5000 টাকা। টেট 2 ইন্ডিভিজুয়াল হলো 3000 টাকা এবং টেট 1এরও ইন্ডিভিজুয়াল নোটের দাম 3000 টাকা, আর দুটো একসাথে নিলে 5000 টাকা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, বা এডমিশন হওয়ার জন্য, নোটস নেওয়ার জন্য, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 6009340523 নম্বরে, এই নম্বরে আপনারা কল করতে পারেন। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে কোন টপিকটার উপরে আপনারা ক্লাসটা জান। আর লাইক অবশ্যই করবেন, আপনাদের লাইকে কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই, তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি হেল্পফুল মনে হয় আমাদের চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।